মিটিংয়ের যেটা প্রথম সিদ্ধান্ত সেটা হলো এই 24-25 শিক্ষাবর্ষ যেটা শুরু হওয়ার কথা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আর হচ্ছে না। এটা হলো একেবারে কনক্রিট। আর ছাত্রদের সাথে আলোচনার বিষয়টা হলো আমাদের কতগুলো পরীক্ষা চলমান। এই চলমান পরীক্ষাগুলা আমরা চাই যে পরীক্ষাগুলো শেষ করতে। এটা বিশ্ববিদ্যালয় সম্মত। এই ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন সেই জায়গায় ভর্তির বিষয়টি নির্ধারিত হবে। আর তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে যদি তারা সেটা নিতে চায়। আর চলমান পরীক্ষাগুলোকে আমরা চালাতে চাই, সেটা যদি ছাত্ররা সম্মত থাকে তাহলে এই ডেটগুলো ঠিক রেখে দু একটি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে সেটিও আমরা অবস্থা দেখে ডেটগুলো নতুন করে দেওয়ার কথা বলেছি। আশা করি সেটা অচিরেই সম্ভব হবে যদি আমাদের পরীক্ষার্থীরা যদি এটাতে তাদের ভিন্ন কোনো মত না থাকে। কারণ তাদের চলমান আন্দোলনের সাথে এই দাবি দেওয়ার সাথে পরীক্ষাগুলা একটু ভিন্নতা। কারণ পরীক্ষা সবসময় কার্যসূচির আওতায় গতকালকে একটা দিয়েছেন, তার বিবৃতি দিয়েছেন অনলাইনে, সেটি আমরা ছাত্রদেরকে প্রচারের জন্য দিয়েছি। তারপরে হলো বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কী নেবে এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নাই। এটা ওনারা নেবেন কি করবেন। তা আমাদের যে জায়গাগুলো সুযোগ ছিল সেগুলো হলো প্রথম কথাই যে আমাদের এই যেহেতু সরকার একটা কমিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করেছেন, তারা সেটা নিয়ে গতকালকে আমরা 7 কলেজের প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধানগণ সেখানে আমন্ত্রিত হয়ে তাদেরকে অবস্থাটা ব্যাখ্যা করেছি। ছাত্রদের যে চাওয়া সেটার সাথে এটা কতটা সঙ্গতিপূর্ণ সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। তো সেই প্রেক্ষিতে তারা অবশ্যই একটা সুচিন্তিত। এরপরে তারা আরেকটা বলেছেন যে আমরা এই শিক্ষকদের সাথে কথা বলার পরে শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে বরেণ্য শিক্ষাবিদ তাদের সাথেও কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন, যেটা হলো এই দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবেন। সেটা কী রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আমরা ওই পর্যন্ত আমরা শুধু সমস্যাগুলো কি হয়েছে আর এটা সমাধান করার বিষয়টি আলোচনায় এনেছি এবং আমরা রিটেন দিয়েছি। এই হলো একটা বিষয় জানার ছিল স্যার, আপনি 7টা দফা দাবির কথা বলছেন, সেখানে একটা দাবি ছিল যে উপ-উপাচার্য মহোদয়ের পদত্যাগ। এই ব্যাপারে আপনাদের সাথে কোনো কথা হয়েছে কিনা, এবং মানে পদত্যাগ বা অপসারণ যেই প্রক্রিয়াই হোক আপনারা কি আলোচনা করেছেন? এই বিষয়টা আমরা যেটা হলো যে ছাত্রদের দাবি যেটা সেটাই ওইখানে উত্থাপিত হয়েছে পুরাটাই 6 দফা। তো সেখানে ওই জায়গাটা আমাদের এখতিয়ারের বহির্ভূত, মানে আমরা ওই জায়গায় এটা সিদ্ধান্ত দিতে পারি না। আসলে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে সিন্ডিকেট আছে সেগুলাতে এই বিষয়গুলো সিদ্ধান্ত হয়। তা আমাদের ছাত্রদের যে প্রস্তাবনা দাবি দেওয়া সেটা অবশ্যই এখানে আলোচিত হয়েছে। তো সবগুলা সিদ্ধান্তে যে আসছে এরকম না, ওইটার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা, ওইটা আমাদের এই বডির এখতিয়ার বহির্ভূত এই জায়গাটা। স্যার, সম্পূরক প্রশ্ন হলো যে আপনি তো পুরো বিষয়টা গতকাল থেকে দেখছেন এবং অবজারভেশন করছেন, পর্যবেক্ষণ করছেন। তো সেই আলোকে যদি বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মহোদয় গতকাল যে আচরণ করেছে, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সাথে এমন আচরণ যায় কিনা? আপনি তো আরেকটা প্রতিষ্ঠানের প্রধান, আপনার মন্তব্যকে একটু জানতে চাচ্ছি। আমরা সবসময় বলি যে ছাত্র শিক্ষক সম্পর্ক অবশ্যই খুব সুমধুর হওয়া উচিত, এই অর্থে যে যেখানে জ্ঞান দান এবং গ্রহণের বিষয় আছে সেখানে তাদের মধ্যে একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক থাকা উচিত। এখন আমাদের ছেলেদের সাথে আমরা যেভাবে ডিল করি, ওনারা ওনাদের ছেলেদের সাথে যেভাবে ডিল করে, দুই প্রতিষ্ঠান না 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 এই দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে না, জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবেন। যে কমিটি আছে দুইজনকে আমি অন্তত কালকে পেয়েছি, বিশেষ করে ফায়াজ স্যার এবং তানজিম স্যার, অত্যন্ত কি বলবো, আমি বিশ্বাস করি যে ওনারা খুবই জ্ঞানী মানুষ এবং তারা অত্যন্ত দক্ষ এবং সমাজে অনেক সর্বজন গৃহীত বা সর্বজনের কাছে গ্রহণযোগ্য মানুষ। তারা অবশ্যই এই বিবেচনায় বিষয়টা নেবেন যাতে এই দুই ধারার মাঝখানে আরেকটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটি সত্যি সত্যি ছাত্রদের কল্যাণের জন্য
কাজ করবে। স্যার, দুই ধারার বাইরে আরেকটা প্রতিষ্ঠান গড়ে উঠবে, কিন্তু এরই মধ্যে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আপনাদের আলোচনার মধ্যে দিয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে কিনা, বা আপনারা কোনো পরিকল্পনা করেছেন কিনা যে আগামী 2-1 মাসের মধ্যে বা 10-15 দিনের মধ্যে ভর্তি কার্যক্রম সহ সামগ্রিকভাবে ফলাফল দেওয়া সবকিছু নতুন সেই বিশ্ববিদ্যালয় বা যেই শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের আন্ডারে আপনারা করবেন? এইটা আলোচনায় আসেনি কেন? কারণ কালকের প্রেক্ষাপটের আগে আমরা তাদের সাথে বসেছিলাম। আজকের প্রেক্ষাপট হইলে আমরা অবশ্যই এটা নিয়ে একটা সময় চাওয়ার সুযোগ ছিল। এখন যদি আমাদের সাথে কথা হয়, আমরা অবশ্যই এই বিষয়টি বলবো যে যত দ্রুততার সাথে এই ভর্তি প্রক্রিয়াটি তারা করে, না হলে একটি সেশন গ্যাপ হয়ে গেলে এটাকে কিন্তু রিকভারি করতে অনেক সময় লাগে। সেই জায়গাটা যাতে বিঘ্নিত না হয় সেটা আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করব এবং বলবো। স্যার, এখানে আমরা দেখলাম যে এই যে 7 কলেজে অধিভুক্তির বিষয়টি, এটি সৃষ্টি হওয়ার পর থেকে কোনো সুফল কি এখন পর্যন্ত দেখা গেছে? আমরা তো প্রতি বছর একটা করে একটা জটিলতা দেখে যাচ্ছি। এই যে অধিভুক্তি এর বিষয়টা, এই যে পরিকল্পনাটা, এইটা কি একটু মূল্যায়ন করবেন যে আসলে কার মাথা থেকে এই বুদ্ধিটা আসলো, আর এটার ফলাফলটা কি, এবং এটার সাফারিংসটা আসলে কবে শেষ হবে? আসলে কার মাথা থেকে এসেছে এটা আমরা অবশ্য কেউই জানি না। কালকে একটি প্রশ্নের উত্তর আমিও খুঁজে পাইনি। সেটি হলো এই সংক্রান্ত যে প্রজ্ঞাপন, সেটি আমরা কেউই দেখিনি। তো এইটার একটা ধারণা বলা যায়, সেটা হলো যে দুই বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তৎকালীন যে ভাইস চ্যান্সেলর মহোদয়রা ছিলেন, তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল, যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল। তখন আমরা যেটা আশান্বিত ছিলাম, আশার যে জায়গাটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, তো সেটার সার্টিফিকেট পেলে ছাত্র অবশ্যই গর্বিত হবে। আমরা সেটা একটা পার্ট কাজ করতে পারছি, সেটাও মনে করেছিলাম যে এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এটা খুব শীঘ্রই আমরা আশাহত হয়েছি, কারণ ওইখানে যে অবস্থাগুলো, এটা তো আপনারা বলছেন, এই অবস্থাগুলো কারো কাছে কাম্য না। কারণ ছাত্রদের বিড়ম্বনা, শিক্ষকদের বিড়ম্বনা, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জিনিসটা চায় না, শিক্ষকদেরও একটা অংশ এই বিষয়টি চায়নি। তো এটা যেভাবে ঘটে গেছে সেটা হলো কোনো রকম বিচার বিশ্লেষণ না করে, তো এইবারে একটা আশার জায়গা, সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন, যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন, এর স্টেক হোল্ডার যারা, তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছেন। তার ভিত্তিতে তারা যদি একটা তৈরি করেন, সেটা মনে কাঠামো বেটার কিছু আমরা আশা করতে পারি। আর এরপরে আশা হতে হবে কিনা সেটা অবশ্য অদূর ভবিষ্যৎ বলে দিবে। দীর্ঘদিন ধরেই ছিল, তারপরও গতকালকের মতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আপনারা আবারও বসতে বাধ্য হচ্ছেন, শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে বাধ্য হচ্ছেন। তো এই বিষয়টা কি স্যার, বিষয়টা কি এরকম হয়ে গেল না যে সহিংসতায় কোনো দাবি আন্দোলনের চূড়ান্ত রূপ, বিষয়টা কি এরকম? না, এইটা ওনারাও একটা পর্যায়ে, এই যে কালকের যেটা হয়েছে সেটা তো আমি বললাম অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, আর এটি ঘটবে এটা নিশ্চিত ছিল। এই জন্য বলছি যে 7 কলেজ নিয়ে যখনই আন্দোলন একটা পর্যায়ে আসলো, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে, তখন কিন্তু আমাদের প্রথম বসা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। এর কারণটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে, 7 কলেজ আন্দোলন করছে, দুই পক্ষই এটার বিপক্ষে। তাহলে থার্ড একটা ভেন্যু ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ওনারা যখন যোগাযোগ করে, আমি স্পষ্ট বলেছি আমরা চাকরি করি মন্ত্রণালয়ের অধীনে, আমাদের সুপারভাইজিং অথরিটি হলো আমাদের ডাইরেক্টর জেনারেল। তো ওনাদের মাধ্যমে না হলে আমরা ওইখানে যেতে পারি না। তো পরে ওনার ডিজি মহোদয় বলছেন উনি নিজে থাকবেন, কারণ হলো ওটা ছিল একটা থার্ড ভেন্যু। সেখানে ওই কথাটা আসছে যে নো জাতীয় বিশ্ববিদ্যালয়, নো ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কি হতে পারে? তো সেই ক্ষেত্রে আমার একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে এই প্রধান স্টেক হোল্ডার হলো ছাত্ররা, সুতরাং এই কর্তৃপক্ষ যে যেখানে আলোচনা করবে তারা যেন ছাত্রদের সাথে বসে। দ্বিতীয় দফায় 7 কলেজ নিয়ে আরেকটি কমিটি হলো মন্ত্রণালয়ে, সেটি তো আমি সদস্য ছিলাম। সেখানে আমার প্রধান কথা ছিল যে এই আন্দোলন অথবা এই চাওয়ার প্রধান স্টেক হোল্ডার ছাত্ররা, ছাত্ররা যাতে তাদের মুখোমুখি হয় অথবা তাদের কথাগুলো তারা নিজেরা বলে। আমরা জানি ওরা কি বলে, বাট এই কথাটা আমরা না বলে ওরা ওদের মুখে বলুক এবং ওদের থেকে কর্তৃপক্ষ শুনুক, সেটা অনেক বেশি ফলপ্রসূ, কার্যকর হবে, বাস্তবসম্মত হবে। সেই চিন্তায় আমরা এই কথাগুলো বারবার বলেছি এবং সেটারই ফল আজকে যেটা হলো যে এই কমিটি কিন্তু তাদের সাথেই প্রথম বসেছে, ছাত্রদের সাথে।
পরবর্তী পর্যায়ে অধ্যক্ষ মহোদয়দের সাথে এবং থার্ড স্টেজে হলো বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে। এরপরে তারা যেটা বলছেন যে এই শিক্ষাবিদ, যারা বরেণ্য শিক্ষাবিদ দেশের, যাদেরকে সবাই আমরা চিনি বা জানি, হয়তো আরও কেউ থাকতে পারে, এইটা বলেছেন। তো সেই কারণে আমরা আশাবাদী যে আশা করি যে একটা ভালো প্রতিষ্ঠান তারা উপহার দিতে পারবেন জাতির সামনে। আমরা এই এসে যেটা হয়েছে ছাত্রদের সাথে যোগাযোগ করেছি, তাদের নিয়ে আমরা 5টায় বসে তাদের কালকের কথাবার্তা আমরা কিন্তু রাত 3টার সময় মিটিং করছি ছাত্রদের নিয়ে ঘটনার পরে। আজকে আবার বসবো, তাদের ওইখানে যেটা বলেছে সেটা আর এইখানে তাদের মতামত, কারণ আমরা এরপরে স্টেপগুলা কোনোভাবে ওই যে ওদের ছাড়া নেওয়া সেরকম কোনো চিন্তায় আমরা নাই। এই জায়গাটা আমরা একেবারে সুস্পষ্টভাবেই বলছি, পরীক্ষার্থী পরীক্ষা দিবে, যে তারা চায় তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব, এটাই হলো আমাদের মূল কথা। স্যার, এবার যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা, তারা কিভাবে পরীক্ষা দিবে? অ্যাডমিশন টেস্ট এটা তো এখনো ওই যে নতুন কাঠামোর বাইরে সরকার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন নতুনভাবে প্রশ্ন এটা উঠতেই পারে যে তাহলে তারা কোথায় ভর্তি হবে। ওই নতুন কাঠামো যেটা হবে এরা এই ভর্তি দিয়ে শুরু করবে, তারপরে আস্তে আস্তে বাকিদেরকে, আগেরবার যেটা হয়েছিল একদিনে সব চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো এইবার সেটা হইতে হইলো, আগে ওইটা হইতে হবে যেটা কাঠামো, তারপরে এদেরকে ধাপে ধাপে নেয়া অথবা একবারে নেয়া, সেটা হলো শুধু চলমান পরীক্ষাটা নিয়ে আমরা কথা বলছি। আপনি একটু নতুন কাঠামোটা নিয়ে একটু বলেন। আপনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে হয়নি, কিন্তু আপনার তো নিশ্চয়ই যেহেতু বলছেন যে ভালো একটা প্রতিষ্ঠান হবে, তার মানে আপনি তো কিছু না কিছু আমাদেরকে বলতে পারেন যে কি ধরনের এই 7 কলেজ কি একসাথে থাকবে? এই কাঠামোটা নিয়ে ফরম্যাটটা কেমন হবে, তাদের না। সার্টিফিকেটগুলো কিভাবে আসবে? আচ্ছা, এইটা নিয়ে ছেলেদের দুই একটা নাম মিডিয়াতে আসছে, সেগুলো হলো যে সিটি বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। তো এটা নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা এখানে বক্তৃতা দিয়েছেন তারাও বলছেন নাম যাই হোক, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছিলেন, উনিও বলছিলেন যে নামেই হোক, সেটাও হয়তো তারা ছাত্রদের কাছে বা বিভিন্ন মহলের কাছে নাম চাইতে পারেন। তারা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটি কমিটি গঠিত হয়েছে। তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। এইটা এখন ওই পর্যায়ে আমরা আলোচনা করার সুযোগই হয়নি বা জিজ্ঞেস করার সুযোগ হয়নি। তো এদের যেটুকু আমাদের সাথে শেয়ার করেছেন বা যেটুকু জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করছি এবং লিখিতভাবে সেটা জানিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয় তখন কিন্তু একটা লম্বা সেশন করেছিল শিক্ষার্থীরা, আবারও কি এমন কিছু না, সেইটা যাতে না হয় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ওনারা যেটা বলেছেন যে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা দিয়ে যাবেন চলমান প্রক্রিয়াকে সঠিকভাবে রাখার জন্য, যতক্ষণ না ওইটা গড়ে ওঠে। তবে ভর্তিটা ওনারা নিচ্ছেন না, এটা নিশ্চিত। শেষ একটা প্রশ্ন করছি যে 4টার দিকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের, আপনি এখন ব্রিফিং করছেন, 4টা কিন্তু অলরেডি পার হয়ে গেছে, আসলে কি হতে যাচ্ছে সেটার জন্য আমরা ছেলেদের সাথে ছেলেদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। আমি আমাদের শিক্ষক পরিষদ সম্পাদক আরও 2জন শিক্ষককে বলেছি যে আমাদের যারা ছাত্র আছে সর্বস্তরে তাদের নিয়ে একটু বসা, আবার কালকে রাত্রে আমরা বসছি 3টার দিকে, তারপরে আজকে আবার বসা যে ওদের চিন্তাটা কোন জায়গায় সীমাবদ্ধ বা ওরা আরও নতুন কোনো চিন্তা করছে কিনা, আর আমরা যেটুকু পেয়েছি সেটাতে ওরা কতটা স্যাটিসফাইড না, ওরা ওই মধ্যে সীমাবদ্ধ থাকবে যেটা ওদের দাবি। এই জায়গায় একটা সবশেষে একদম আপনি শুধু সারাংশটা যদি বলেন আমাদেরকে, আসলে আপনার ব্রিফিং এ আমরা এখন পর্যন্ত মোটা দাগে নিশ্চিতভাবে বলতে পারছি না যে পুরো বিষয়টা একটা সমাধানের পর্যায়ে গেছে। পুরো বিষয়টাই এখনো ভাষায় কোনো সময়সীমা নাই, কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই, সবকিছুই আপনি একটা ছেড়ে দিয়েছেন। এর আগের বারে ঠিক একইভাবে এই 7 কলেজ সম্পর্কে যে বিষয়গুলো যেভাবে ছেড়ে দিয়েছেন এখনো ঠিক একই রকম অবস্থায় আছে। আমরা আসলে কি মেসেজ দিব জনগণকে, আপনি সেটা একটু মোটা দাগে বলবেন। আচ্ছা, সিদ্ধান্তটা নিবে হলো ওই যে ইউজিসির মাধ্যমে যে কমিটি গঠিত হয়েছে সেখানে আমি অথবা আমরা 7 কলেজ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষমতা নাই ওই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার।